বাংলাদেশের উপরে রোহিঙ্গাদের চাপ। ১৩ লাখ রোহিঙ্গা অলরেডি বাংলাদেশে রয়েছে এবং আরো লক্ষ লক্ষ রোহিঙ্গারা আসছে। এর কোনো আসলে হিসাব নেই। কিন্তু ওরা আসছে, রোহিঙ্গারা ফিরেও যাচ্ছে না। এর মধ্যে নতুন আরেকটি মানবিক করিডোরের আবদার, এটি আসলে কতটুকু প্রয়োজনীয়? ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে আমাদের হাত পা ঢুকানোর কোনো কারণ নাই, যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত হব যে এটা কি কারণে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে আমাদের পুরো তথ্য থাকবে, সেটা নিশ্চিত করা এবং পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে, তাহলেই একমাত্র এটাতে আমরা রাজি হওয়ার কথা চিন্তা করতে পারি। পুরো অংশটি আরাকান আর্মির নেতৃত্বে এটি দখল করে রাখা হয়েছে ৯০ ভাগ। তো মিয়ানমার দিয়ে তো আসা সম্ভব না, আবার থাইল্যান্ড থেকেও দূরত্ব অনেক বেশি। তো এইভাবে তাহলে ভারতের এই জায়গায় কি আসলে কোনো ল্যান্ড বর্ডার আছে কিনা? টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আসলে আমাদের রাখাইনে মানবিক করিডোরের একটা আবদার করেছে জাতিসংঘ। তো যে কোনো সময়ে মানে এই সামারেই হয়তো আরাকানে মানে রাখাইনে একটা মানবিক দুর্ভিক্ষ দেখা দেবে, যেহেতু এখানে আরাকান আর্মি ৯০% অংশ প্রায় দখল করে রেখেছে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের উপরে রোহিঙ্গাদের চাপ। ১৩ লাখ রোহিঙ্গা অলরেডি বাংলাদেশে রয়েছে এবং আরো লক্ষ লক্ষ রোহিঙ্গারা আসছে। এর কোনো আসলে হিসাব নেই। কিন্তু ওরা আসছে, রোহিঙ্গারা ফিরেও যাচ্ছে না। এর মধ্যে নতুন আরেকটি মানবিক করিডোরের আবদার, এটি আসলে কতটুকু প্রয়োজনীয়? মুন্সি ফায়েজ আহমেদ, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। এই যে মানবিক করিডোরের ধারণা, এটা কিন্তু নতুন নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এগুলোর মিসইউজের ঘটনা অত্যন্ত বেশি। সুতরাং আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখন মানবিক করিডোরের ইয়ের সাথে যদি এমন কিছু হয় যে না, মানবিক করিডোর একটা দেওয়া হলো, এখানে যাতায়াত শুরু হবে, সেই সুযোগে আমাদের দেশে রোহিঙ্গা যারা আসছে তারা ফেরত যেতে পারবে, ওখানে ক্যাম্প করে সেখানে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা দিতে পারবো। এই ধরনের কোনো যদি সম্ভাবনা থাকে, তাহলেই সেখানে আমরা চিন্তা করতে পারি যেটা আমাদের করা। কিন্তু ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে আমাদের হাত পা ঢুকানোর কোনো কারণ নাই, যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত হব যে এটা কি কারণে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে আমাদের পুরো তথ্য থাকবে, সেটা নিশ্চিত করা এবং পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে, তাহলেই একমাত্র এটাতে আমরা রাজি হওয়ার কথা চিন্তা করতে পারি। আর নইলে এই ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এটা একটা বড় রকমের একটা ফাঁদ হয়ে যেতে পারে আমাদের জন্য। সেটা অনেকেই নানান ভাবে দেখতেছেন বিষয়টাকে, যে এইটা করতে গেলে এটা কি জন্য করা হচ্ছে, উদ্দেশ্যটা কি, যেটা বলা হচ্ছে এটা তো অন্যভাবে। এই যে যারা যুদ্ধ করছে এখানে আরাকানে, তারা তাদের রসদ কোথা থেকে পাচ্ছে, সাপ্লাইজ কোথা থেকে পাচ্ছে, সেটা তো বাংলাদেশের ভিতর দিয়ে সাধারণত যায় না, সেটা তো আসে চীন থেকে অন্যভাবে। তো সেখান দিয়ে তারা ইয়ে কি বলে আরাকান আর্মির জন্য বা আরাকানিজদের জন্য সহায়তা, মানবিক সহায়তাও সেখান থেকে আনতে পারে, থাইল্যান্ড থেকে আনতে পারে বা সমুদ্র পথে আনতে পারে। হঠাৎ করে তাদের কেন বাংলাদেশের ভিতর দিয়ে যেতে হবে? এই জিনিসটা একটু ভালো করে চিন্তা করে দেখতে হবে। প্রথমে কিন্তু এই আইডিয়াটা থাইল্যান্ডের সাথে আলাপ করার চেষ্টা করেছিল জাতিসংঘ, থাইল্যান্ডের সাথে তারা সেটা রাজি হয় নাই, তখন তারা বাংলাদেশের খোঁজ করা শুরু করেছে। তো এইরকম আমি মনে করি যে এটা খুব সুদূর পরাহত একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত না পুরো নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকবে, ততক্ষণ আমরা এটার মধ্যে ঢুকবো না। আমরা যদি একটু ম্যাপটা একটু আপনি বিশ্লেষণ করেন, আপনি নিশ্চয়ই ম্যাপটা দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছি না, একটু আগে দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, তো আমি আবারও ম্যাপটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ম্যাপটা, জি। তো কক্সবাজারে, যেহেতু আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, কক্সবাজারের এই পাশটা থেকে আপনার রাখাইন স্টেটে যাওয়ার একটা সহজ পথ, স্থলপথ রয়েছে। অন্যান্য যেহেতু পুরো অংশটি আরাকান আর্মির নেতৃত্বে এটি দখল করে রাখা হয়েছে ৯০ ভাগ। তো মিয়ানমার দিয়ে তো আসা সম্ভব না, আবার থাইল্যান্ড থেকেও দূরত্ব অনেক বেশি। তো এইভাবে তাহলে ভারতের এই জায়গায় কি আসলে কোনো ল্যান্ড বর্ডার আছে কিনা? এখন ভারতও তো এখান দিয়ে যাতায়াত করার জন্য তারা বিরাট একটা কালাদান প্রজেক্ট করেছে না, সুতরাং এখান দিয়ে যাওয়া যায়। কিন্তু সেইটা এখন তো আরাকানিজদের দখলেই আছে ওই পথটা, সুতরাং আরাকান আর্মি এবং তার যে মিত্ররা আছে তাদের দখলে আছে, ওখান থেকে কেন আনবার কথা বলে না? তো সুতরাং এটা আমার মনে হয় যে একটু সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আরো একটি বিষয় আপনাকে আমি যোগ করতে চাই, তো বাংলাদেশের এই কক্সবাজার দিয়ে যাবে বা সমুদ্র পথ দিয়ে যাবে, তো বাংলাদেশের ভেতরে আসলে এই পণ্যগুলো আসবে কোথা দিয়ে, তাই না? এই বিষয়টিও তো প্রশ্ন থেকে যায়।
এবং যে অংশীজন, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে এখানে আরাকান আর্মি রয়েছে, মিয়ানমারের জান্তা সরকার রয়েছে, তো এখনো তো এই স্বাধীনতা পায়নি। তো স্বাধীনতা পাওয়ার আগে আরাকান আর্মির সাথে বাংলাদেশের যে নিরাপত্তা বিশ্লেষক তিনি নিজেও বলেছেন, অ্যাডভাইজার, আমাদের যে ডিফেন্স অ্যাডভাইজার, তিনি নিজেও বলেছেন যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করবে বাংলাদেশ। এখন বাংলাদেশ কার সাথে যোগাযোগ করবে, কার সাথে করবে না? এখন আরাকান আর্মির সাথে বাংলাদেশের সরকার থেকে যদি যোগাযোগ করা হয়, তাহলে বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক করা কি তৈরি হবে, সেটা যদি একটু বিশ্লেষণ। এখানে আমি একটু কথা খুব গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে কি কি সিনারিও আছে। একটা সিনারিও হচ্ছে যে আরাকান একটা নতুন দেশ হয়ে যাবে। দ্বিতীয় সিনারিওটা হচ্ছে কি, যে না, আরাকান একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হবে মিয়ানমারের মধ্যে। কারণ এখন পর্যন্ত আরাকানিজরা কিন্তু স্বাধীনতা চায় নাই, ফর্মালি তারা স্বাধীনতা চাচ্ছে না, তারা চাচ্ছে স্বায়ত্তশাসন। আচ্ছা, তারপরে আরেকটা হতে পারে যে না, জানটা আবার পুরো দখল করে নিবে এবং তাদের কন্ট্রোল হবে। যেইভাবেই হোক ওইখানে তো বসবাস করবে তো আরাকানিজরা, সেখানে রাখাইন লোকজনই তো বসবাস করবে, এবং সেখানকার স্থানীয় প্রশাসন যেটা চলবে সেটাও বেশিরভাগ লোকই থাকে সেখানে রাখাইনরাই হবে। তো সুতরাং যেভাবে হোক আমাকে যে কোনো পরিস্থিতিতেই রাখাইনদের সাথে একটা সমঝোতা তৈরি করতে হবে। সেটা তারা স্বাধীন হোক, তারা স্বায়ত্তশাসিত হোক, অথবা তারা মিয়ানমারের দ্বারা নিয়ন্ত্রিত হোক, সব অবস্থাতেই রাখাইনদের সাথে সম্পর্ক রাখতেই হবে। রাখাইনরা যদি সদ্ভাব না থাকে রোহিঙ্গাদের সাথে, বা তারা যদি গ্রহণ করতে না চায়, তাহলে রোহিঙ্গারা ওখানে যেহেতু শান্তিতে থাকতে পারবে না, সুতরাং সেটা তো সম্ভব না। সুতরাং রাখাইনদের সাথে আমাদের যোগাযোগ করতেই হবে, এটা নিয়ে দ্বিমত থাকার কোনো উপায় নাই। এখন তারা রাষ্ট্র হোক, তারা স্টেট অ্যাক্টর হোক আর নন স্টেট অ্যাক্টর হোক, এটা বড় কনসিডারেশন না। হয়তো আমরা সে ব্যাপারে কিছুটা ক্ল্যান্ডেস্টাইন ব্যবহার করতে পারি, অথবা আমরা ঘোষণা করলাম না কিন্তু তাদের সাথে সংযোগ রাখলাম। তো সেইগুলো চিন্তা ভাবনা করে করতে হবে কোনটা সুবিধা। কিন্তু এখানে তো আপনি যে করিডোরের কথা বলছেন, সেটার সাথে এই যুদ্ধের সম্পর্কটা আমি খুব বড় করে দেখি না। বাইরের থেকে লোকজন বলছে এখানে সাহায্য পাঠাতে হবে, কিন্তু আরাকানিজরা যে সাহায্য চাচ্ছে এটাও আমরা খুব শিওর না। কারণ তারা তো তাদের রসদ পাচ্ছে, তারা চীনের কাছ থেকে সাহায্য পাচ্ছে, মিয়ানমারের ভিতর দিয়ে সেটা আসতেছে। তো সেই পথে কেন অন্য সাহায্য আসতে পারবে না? সেখানে ইয়েরা যেতে চায় না, হয়তো জাতিসংঘ হয়তো সেখানে যেতে চায় না, কিন্তু তাহলে ভারতের মধ্যে দিয়ে আনো, সেটাও তো করতে পারে। সেটাও তো তারা চেষ্টা করছে না। কারণ এই যে কালাদান ইয়ের ফলে ভারতের সাথে কিন্তু আরাকানের সম্পর্ক, যোগাযোগটা খুব খারাপ না, কিন্তু এখন ওই পুরো পথটা রাখাইন এবং তাদের আরাকান আর্মি এবং তাদের যে বন্ধুরা আছে, মিত্ররা আছে, তাদের দখলে আছে। সুতরাং বরং এই সাহায্য সহযোগিতা তো আরাকানে যাবে, তাইলে ওখান দিয়ে কেন আমরা পাঠাই না ভারত থেকে? সুতরাং এগুলো আমার মনে চিন্তা করার ব্যাপার আছে। এগুলো নিয়ে আপনাকে একটু জানতে চাই, আপনি বলছেন যে বাংলাদেশের যে কোনো মূল্যে এটা স্বীকৃত রাষ্ট্র হোক অথবা স্বীকৃত রাষ্ট্র না হোক, রাখাইন আরাকানিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তো আরাকানিদের সাথে তো এই রোহিঙ্গারা ছিলই, আরাকানিরাই তো রোহিঙ্গাদেরকে বের করে দিয়ে দিয়েছে। এখন রোহিঙ্গাদেরকে তারা আবার না, এটা পুরোপুরি ঠিক না, এটা পুরোপুরি ঠিক না। আরাকানিজরা যে রোহিঙ্গাদের বের করে দিয়েছে তা নয়, জান্টা সরকারই বের করে দিয়েছে, কিন্তু আরাকানরা সেটা সমর্থন দিয়েছে। আরাকানদের সাথে রোহিঙ্গাদের সম্পর্ক ভালো না। না, আমাকে তাহলে আপনি এটা কনভিন্সিং একটা অ্যানসার তো দেবেন। করিডোরের কথা আলোচনা হচ্ছে, বাংলাদেশের অর্জন হতে পারে করিডোর আলোচনা হলে, করিডোর যদি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে তাহলে বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে। তো আরাকানিরাই তো নিশ্চিত না, কিন্তু এটা একটা সম্ভাবনা থাকবে, এটা একটা হোপ। হ্যাঁ, জি জি, এখন আরাকানিরা তো চাচ্ছে না রোহিঙ্গাদেরকে, এখন তারা পুশব্যাক করে প্রতিদিনই পুশ করছে। এখন তো ওদের তাইলে আমরা এই করিডোরে যাই কেন? আমাদের যদি কাজে না লাগে আমরা এই করিডোরে যাব কেন? সুতরাং সেটা ঠিক না। কিন্তু তারপরেও একটা কথা মনে করে রাখতে হবে, যে যদি এখন এমন হয় যে না, আরাকান স্টেট একটা কি বলা যায়, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয়ে গেল, তখন তো আমাদের প্রতিবেশী তারাই হবে, তখন আর জানটা থাকবে না। তো তখন তো আমাদের লাগবে। সুতরাং আমরা এখন যোগাযোগ রক্ষা করা দরকার। কথাও বলেছেন জনাব মুন্সি ফায়েজ, আপনি ওই অপশনগুলোর কথা বলেছেন। আরাকানিদের হাতে নিয়ন্ত্রণ থাকলেও পূর্ণ নিয়ন্ত্রণ তো তারা যেহেতু স্বাধীনতা চাচ্ছে না, তো তাহলে সেন্ট্রাল কমান্ড তো থাকবে মিয়ানমারের হাতে। তো সেন্ট্রাল কমান্ড মিয়ানমারের হাতে, আরাকানিরা হচ্ছে সেখানে স্থানীয় কমান্ডে থাকবে। কোন পক্ষই তো রোহিঙ্গাদের ফেরত নিতে চায় না। তো বাংলাদেশের অর্জন কি? সেই জন্য আমাদের কি করতে হবে সেইটা আমাদের চিন্তা করার আছে। এক নম্বর হলো যে তাদেরকে আমরা যদি বুঝাতে পারি যে এরা গেলে তোমাদেরই লাভ, সেটা নানান ভাবে বোঝানো যায়। কারণ
এখানে রোহিঙ্গারা গেল কেন? ইন দি ফার্স্ট প্লেস ওখানে লোকের অভাব, সেই জন্য তারা গেছে। তাদেরকে বারবার নিয়ে যাওয়া হয়েছে, বাইরের থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। আরব থেকে কিছু এমনি আসছে, সেখানে দেখেছে এখানে এমপ্লয়মেন্টের সুযোগ আছে, তারা থেকে গেছে। তারপরে বিভিন্ন জায়গাতে, ভারতের বিভিন্ন জায়গা থেকে ব্রিটিশরা নিয়ে গেছে, কারণ এখানে লোকের দরকার ছিল। তো এই লোকের দরকার তো এখনো আছে, তখন আগামীতেও থাকবে। তো সেই জিনিসটা তাদেরকে বোঝানো যে এইটা এরা ছিল যখন, তোমাদের তো উপকার হয়েছে, তোমাদের তো অপকার হয় নাই। সুতরাং মিলেমিশে থাকলে সবারই লাভ। আর তাছাড়া এখন ওখানে অনেকেই ওখানে ইনভেস্ট করতে চাচ্ছে, ভারতের ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে, চীনের ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে, জাপান ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে।